আসসালামু আলাইকুম দর্শক, লন্ডন থেকে কাজী হেমায়েতুদ্দিন মিশন। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে এমন একটি স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলতে এসেছি, যেটি আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। বাংলাদেশ কি ভাঙনের মুখে? রংপুরের ওপর দিল্লির নজর। বাংলাদেশ কি তিন টুকরো হতে চলেছে? ভারতের কিছু কট্টরপন্থী থিঙ্ক ট্যাঙ্ক কেন হঠাৎ দাবি করছেন প্রয়োজনে টাকার বিনিময়ে কিনে নেওয়া হোক, আর না হলে সামরিক শক্তি খাটিয়ে দখল করা হোক বাংলাদেশের আস্ত রংপুর বিভাগকে? শুনতে সিনেমার গল্পের মতো মনে হলেও পর্দার আড়ালে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এমন এক বিপজ্জনক দাবা খেলা শুরু হয়েছে, যার সমীকরণ সাধারণ মানুষের ভাবনার বাইরে। ভারতের অতি গুরুত্বপূর্ণ সাউথ ব্লকে যে আলোচনাগুলো এখন ডালপালা মেলছে, আজ আমরা ভেতরের আসল সত্যটি উন্মোচন করব। এই মুহূর্তের ভিডিওটি বাংলাদেশ ও ভারত উভয় দেশের দর্শকদের জন্যই অত্যন্ত জরুরি। পুরো বিষয়টি বুঝতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ঘটনার সূত্রপাত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য এবং ভারতের পারমাণবিক মতবাদের খসড়া কমিটির অন্যতম রূপকার অধ্যাপক ভারত কার্নাডের একটি মন্তব্য প্রতিবেদনকে কেন্দ্র করে। বাংলাদেশের ফেব্রুয়ারির নির্বাচনের ঠিক কিছু আগে গত ডিসেম্বর শেষ নাগাদ ভারত কার্নাড তার নিজস্ব ব্লগে একটি আর্টিকেল বা মন্তব্য প্রতিবেদন লেখেন, যেখানে এর সুস্পষ্ট রূপরেখা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় ভারত কার্নাডকে বলা হয় চরম বাস্তববাদী বা রিয়েলিস্টিক চিন্তাবিদ। তিনি শান্তি বা কূটনীতির চেয়ে সামরিক শক্তি এবং নিজ দেশের স্বার্থকে সবার উপরে রাখেন। তার সোজা সাপটা প্রস্তাব হলো ভারতের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের কাছ থেকে রংপুর অঞ্চলটা কিনে নেওয়া হোক। আর বাংলাদেশ যদি অর্থনৈতিক সংকটে পড়েও এই প্রস্তাবে রাজি না হয়, তবে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করে তা কেড়ে নেওয়া হোক। কিন্তু হঠাৎ করে রংপুর নিয়ে ভারতের এই কট্টরপন্থী মহলে এত বড় ঝড় কেন উঠল? এর উত্তর লুকিয়ে আছে ভারতের মানচিত্রের সবচেয়ে দুর্বল জায়গায়, যাকে বলা হয় চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর। দর্শক, মানচিত্রের দিকে তাকালে দেখতে পাবেন মাত্র 22 কিলোমিটার চওড়া এই মাটির সরু টুকরোটি ভারতের মূল ভূখণ্ডের সাথে আসাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্সকে যুক্ত করে রেখেছে। এই করিডোরটি ভারতের জন্য চিরকালের এক গলার কাটা। আর এই চিকেন স্নেকের ঠিক নিচেই সুচালো কাটার মতো অবস্থান করছে বাংলাদেশের রংপুর বিভাগ। ভারতের চিন্তার মূল কারণ হলো এই চিকেন স্নেকের একদম কাছে এখন চীনের সরব উপস্থিতি। ভারত কার্নাড তার লেখায় স্পষ্ট সতর্ক করেছেন, বাংলাদেশ যদি কখনো চীনের একটি সামরিক প্রক্সি বা পুতুলে পরিণত হয়, কিংবা সেখানে যদি ভারত বিরোধী কোনো চরমপন্থী শক্তির উত্থান ঘটে, তবে ভারতের কপালে চরম দুঃখ আছে। কোনো যুদ্ধ পরিস্থিতিতে চীন যদি শিলিগুড়ি করিডোরটি কেটে দিতে পারে, তবে উত্তর পূর্ব ভারত মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর এই মারাত্মক বহু রাজনৈতিক আতঙ্ক থেকেই ভারত কার্নাড সমাধান দিয়েছেন, ওয়াইডেন দ্য শিলিগুড়ি করিডোর, অ্যানেক্স দ্য রংপুর ডিভিশন অব বাংলাদেশ। অর্থাৎ শিলিগুড়ি করিডোর চওড়া করো এবং বাংলাদেশের রংপুরকে নিজের অংশ বানাও। কার্নাড এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য দুটি পথ দেখিয়েছেন, একটি সহজ, অন্যটি কঠিন। সহজ পথটি হলো অর্থের বিনিময়ে জমি কেনা। রংপুর বিভাগের মোট আয়তন 16,185 বর্গ কিলোমিটার। তার প্রস্তাব হলো বাংলাদেশের বর্তমান আন্তর্জাতিক ঋণের বোঝাকে পুঁজি করে ভারত 10 থেকে 20 বিলিয়ন ডলারের থলি নিয়ে এগিয়ে যাক এবং রংপুরকে কিনে নিক। তিনি একে আধুনিক লুইজিয়ানা পারচেজ মডেল বলছেন।
আর কঠিন পথটি হলো বাংলাদেশ রাজি না হলে পপুলেশন এক্সচেঞ্জ বা পরিকল্পিত জনবিনিময় করা রংপুরের 1.5 কোটি মুসলিম বাসিন্দাকে বাকি বাংলাদেশে পাঠিয়ে বাংলাদেশের সমপরিমাণ হিন্দু জনসংখ্যাকে রংপুরে এনে বসতি স্থাপন করা এবং রংপুরকে বিচ্ছিন্ন করা। এখন প্রশ্ন হচ্ছে, টাকার বিনিময়ে কি আস্ত একটা অঞ্চল এভাবে কেনা সম্ভব? ভারত কার্নাড ইতিহাসের পাঠ শিখিয়ে বলছেন হ্যাঁ সম্ভব। 1867 সালে তীব্র অর্থ সংকটে পড়ে রাশিয়া মাত্র $72 লক্ষ আস্ত আলাস্কা অঞ্চলটি আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছিল। 1803 সালে নেপোলিয়ন বেনাপোর্ট ইউরোপে যুদ্ধ চালানোর খরচ জোগাতে $1.5 কোটি বিশাল লুইজিয়ানা অঞ্চলটি আমেরিকার কাছে বিক্রি করে। এমনকি এই উপমহাদেশেই 1958 সালে ওমানের সুলতানের কাছ থেকে পাকিস্তান মাত্র $30 লক্ষ আজকের বিখ্যাত গোয়াদার বন্দর কিনে নিয়েছিল। এই ঐতিহাসিক নজিরগুলোকে এখন ভারতের কট্টরপন্থীরা ঢাল হিসেবে ব্যবহার করছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এগুলো কি শুধুই খাতার ভেতরের তত্ত্ব? মাঠ পর্যায়ের বাস্তব চিত্র বা গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু অত্যন্ত থমথমে। চিকেন স্নেক থেকে মাত্র 135 কিলোমিটার দূরে বাংলাদেশের লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের পুরনো বিমানবন্দরটি পুনরুজ্জীবনের কাজ চলছে এবং সেখানে চীনা কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি ভারতের ঘুম উড়িয়ে দিয়েছে। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, লালমনিরহাট সক্রিয় হলে চীনা ড্রোন বা বিমান খুব সহজেই শিলিগুড়ি করিডোর ও ভারতের পূর্বাঞ্চলীয় বায়ু কমান্ডের প্রতিটা গতিবিধি নজরদারি করতে পারবে। এরই কাউন্টার হিসেবে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সীমান্তের ঠিক কাছে তিস্তা প্রহার নামে এক বিশাল সামরিক মহড়া চালিয়েছে গত বছর এবং শিলিগুড়িতে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক করেছে। অর্থাৎ সীমান্তে শক্তির প্রদর্শন দুই পক্ষ থেকেই চলছে। তবে পরিস্থিতি এখানেই শেষ নয়। আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ আরো ভয়ঙ্কর দাবি করছেন, পরিস্থিতি যদি চরম রূপ নেয় তবে ভারতের অস্তিত্ব রক্ষার্থে এবং বঙ্গোপসাগরে নিজেদের আধিপত্য বজায় রাখতে আমেরিকা ও ভারত যৌথভাবে কূটনৈতিক ও সামরিক চাপ প্রয়োগ করে বাংলাদেশকে 3 টুকরো করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারে। প্রথম টুকরো, শিলিগুড়ি করিডোরকে সুরক্ষিত করতে উত্তরবঙ্গের রংপুর বিভাগকে বিচ্ছিন্ন করে একটি বাফার জোন করা। দ্বিতীয় টুকরো, ভারত ত্রিপুরা ও মিজোরামের নিরাপত্তার স্বার্থে এবং আমেরিকার বঙ্গোপসাগরের আধিপত্য বিস্তারের লক্ষ্যে কৌশলগত চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে আলাদা করা। তৃতীয় টুকরো, অবশিষ্ট বাংলাদেশ। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে অতীতে শেখ হাসিনার সরকার যেভাবে ভারতের নিরাপত্তা উদ্বেগ সামলেছে তা দিল্লির জন্য স্বস্তিদায়ক ছিল, কিন্তু বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন এবং চীন পাকিস্তান অক্ষের সাথে সম্ভাব্য ঘনিষ্ঠতা দিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। যদিও ভারতের আনুষ্ঠানিক পররাষ্ট্র নীতি কখনোই এতটা হিংসাত্মক বা অগ্রাসী নয়, তারা সবসময় সার্বভৌমত্বকে সম্মান করে, তবে ভারত কার্নাডের মতো কৌশলবিদদের এই রংপুর তত্ত্ব বা বাংলাদেশকে ভেঙে বাফার জোন করার এই থিওরিগুলো প্রমাণ করে যে পর্দার আড়ালে হুমকিটা দিন দিন কতটা বাস্তব হয়ে উঠছে। ভারতের এই নিরাপত্তা আশঙ্কা এবং রংপুরের ওপর এই তাত্ত্বিক নজরদারি কি আসলেই দক্ষিণ এশিয়ায় কোনো বড় সংকটের জন্ম দেবে, নাকি বাংলাদেশ তার কূটনৈতিক চাতুরতা দিয়ে এই ভূ রাজনৈতিক ভাব এড়িয়ে যেতে পারবে? এখন সেটি দেখার বিষয়। তবে দর্শক, ভাবনার বিষয়, ভারত কার্নাডের মতো একজন উচ্চ পর্যায়ের থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ যখন রংপুর তত্ত্ব নিয়ে ভাবছে এবং এই চিন্তাবিদদের চিন্তার মধ্যে বুদবুদ উঠছে, তাহলে বিষয়টি কিন্তু ভাবনার বিষয়।
আর এই ভাবনা থেকে বাংলাদেশকে বাঁচতে হলে বাংলাদেশে যে বর্তমানে যে রাষ্ট্র ব্যবস্থা আছে, যারা ক্ষমতায় আছেন, তাদের সেই রকম বাস্তববাদী চিন্তার সামনে আসা উচিত। নইলে এই যে তিন টুকরো, ওদিকে পার্বত্য চট্টগ্রামকে মার্কিন যুক্তরাষ্ট্র চায়, এদিকে রংপুরকে ভারত চায়, মাঝখানে বাকি বাংলাদেশ। এই মুহূর্তে রূপকথার গল্প কিংবা অবাস্তব গল্প মনে হলেও আমাদের ভুলে কিন্তু চরম মাসুল দিতে হতে পারে। কাজেই এখনই সচেতনতার সময়, এবং সেই অনুযায়ী বর্তমান সরকারের ভারতের সাথে ভূমিকা হওয়া উচিত বলেই ওয়াকিবহাল মহল মনে করে। এখন দেখার বিষয় যে বর্তমান সরকারের ভূমিকাগুলো আরো কেমন হয়, কারণ ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ এবং ভারত বাংলাদেশ সম্পর্কটা এই মুহূর্তে একটা টান টান উত্তেজনাপূর্ণ মুহূর্তে রয়েছে। এগুলো শেষ কোথায় আমাদের নিশ্চয়ই দেখতে হবে, আমরা নিশ্চয়ই দেখব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনাদের অনেকেই এটি অনুভব করছেন যে বেশ কয়েকদিন ধরে দেশের সাম্প্রদায়িক একটি চাপা উত্তেজনা কাজ করছে। গাইবান্ধার পলাশবাড়িতে বিশাল উচ্চতার একটি রাম মূর্তি স্থাপনকে কেন্দ্র করে এই উত্তেজনা কাজ করছে, এবং সবশেষ অবস্থান থেকে অনেকের মনেই প্রশ্ন জাগছে যে সরকার, বিএনপি সরকার কি শেষমেশ সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে খুব দ্রুতই আপোষ করে ফেলল? প্রশ্ন হচ্ছে, যারা রাম মূর্তি নির্মাণের বিরোধিতা করছেন তাদের উদ্দেশ্যটি আসলে কি? সরকারই বা এ বিষয়ে একেবারে মুখে কুলুপ এঁটে রয়েছে কেন? একেবারে চুপ থাকা রহস্যটি কি? ইসলামপন্থী কিছু ব্যক্তির হুঙ্কার হুঁশিয়ারিতে আপাতত নির্মাণাধীন যে রাম মূর্তি সেটির কাজ স্থগিত করার ঘোষণা দিয়েছেন উদ্যোক্তারা, যদিও তারা সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টা কি আসলেই তাই, নাকি প্রশাসনের চাপেই তারা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে? এবং যদি তা হয়েই থাকে, তবে এই ঘটনার মধ্য দিয়ে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ সম্পর্কে কী ধরনের বার্তা যাচ্ছে? বাংলাদেশ সম্পর্কে কোন ধরনের ইমেজ পোর্ট্রেট করা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে? মানে যারা সারা বছর নিজেদের মধ্যে ভারত নিয়ে একটা সুরসুরি অনুভব করে, অথবা ভারত বিরোধিতা যাদের রাজনীতির পুঁজি সারা বছরের জন্য, তারা ভাবছে এই যে রাম মূর্তি নির্মাণের যে বিষয়টি তারা তাদের হুঙ্কার হুঁশিয়ারিতে যে বন্ধ করে দিতে সক্ষম হলো, তাতে বিশাল কিছু করে ফেলা সম্ভব হলো। ভারতের বিরুদ্ধে বিশাল একটা কিছু অর্জন করা হলো, যেহেতু হিন্দু বলতেই এই বাংলাদেশের কিছু অংশ মনে করে যে তারা ভারতীয়। আবার কথাও সত্য, হিন্দুদের মধ্যে একটি অংশ নিজেরাই মনে করেন যে তারা ভারতীয় নাগরিক। তার অনেক উদাহরণ আছে, সেই বিতর্কে আমি আপাতত যাচ্ছি না। শুধু একটি কথা বলি, এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা তো একসময় এমন দাবিও জানিয়েছে, নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করেছে যে তাদেরকে বাঁচাতে যেন ভারত উদ্যোগ নেয়। যাই হোক, সেটি অন্য বিতর্ক। কিন্তু যারা এই দেশে ধর্মীয় সুরসুরি অনুভব করে সবসময় ভারত বিরোধিতার মাধ্যমে অথবা হিন্দু ধর্মের বিরোধিতার মাধ্যমে, তারা কি সত্যিই কিছু অর্জন করলো? এই বিষয়টি আমাদের অনেকেরই উদ্বেগের বিষয়। যেমন কথাসাহিত্যিক জাকির তালুকদার, তিনি তার ফেসবুক পোস্টে যে মন্তব্য করেছেন তার অংশবিশেষ আপনাদের একটু শোনাই। তিনি বলছেন যে এই ঘটনার মাধ্যমে মোদি, আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিংবা বিজেপিকে একটা জবাব দেওয়া গেল, এমনটি যারা মনে করছেন তারা ভুল করছেন। এই ঘটনা বরং ওদের খুশি করেছে। তারা সব সময় প্রচারণা চালায় বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়, হিন্দুদের ধর্ম পালন করতে দেওয়া হয় না। সেই প্রচারণার জন্য তারা একটি নতুন উপাদান পেয়ে গেল।
যারা এই কাজ করলো তারা আসলে মোদি, বিজেপি এবং ভারতীয় ও বাংলাদেশি আরএসএসের উপকার করলো। এই যে ছোট্ট একটা স্ট্যাটাস, এটি অনেক কিছুই মিন করায়। এই রাম মূর্তি নির্মাণকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে আবার দেখা যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্নভাবে এক ধরনের তীব্র গুজব ছড়ানো হচ্ছে। সেগুলো কেমন? যারা গুজববাজ, অন্তত এই মুহূর্ত পর্যন্ত মনে হচ্ছে যে তারা বলছে, 1 নম্বর, রংপুর বিভাগ নিয়ে ভারতের নীল নকশা। সেটি কেমন? যেহেতু গাইবান্ধার রংপুর অঞ্চলটি ভারতের চিকেন স্নেকের কাছে, একেবারে কাছে, তো ভারত কখনো কখনো চিকেন স্নেকটিকে এলিফ্যান্ট স্নেকে পরিণত করতে চায়, চিকেন স্নেক এলাকাটি চওড়া করতে চায়। সেই জায়গা থেকে এই এলাকায় রামমূর্তি নির্মাণের মাধ্যমে, মানে বিশাল আকৃতির রামমূর্তি নির্মাণের মাধ্যমে সেখানে একটি ধর্মীয় তীর্থস্থান গড়ে উঠবে এবং সেই জায়গাটি হিন্দু অধ্যুষিত হয়ে ওঠার মধ্য দিয়ে ভারত সেটিকে দখল করে নিতে পারবে। এবং এই কাজটি করছে ভারতের গোয়েন্দা সংস্থা র। 2 নম্বর, বৃহৎ ধর্মীয় অবকাঠামোকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের তীর্থকেন্দ্র ও পর্যটন নির্ভর অর্থনৈতিক বলয় গড়ে তোলা হতে পারে। এর ফলে বিপুল পরিমাণ অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি হবে, যার সঙ্গে যুক্ত হবে স্থানীয় ব্যবসায়ী, প্রভাবশালী গোষ্ঠী ও বিভিন্ন স্বার্থান্বেষী মহল। মানে এই যে কাল্পনিক কথাবার্তা, এগুলো কি কোনো ভিত্তি আছে? যদি থাকে অবশ্যই সরকার সেগুলো তদন্ত করে দেখতে পারে। রাষ্ট্রীয় স্বার্থে সরকার সেগুলোর একটি জবাব আমাদের সামনে তুলে ধরতে পারে, তাদের ব্যাখ্যা তুলে ধরতে পারে। এবং এই রাম মূর্তিকে অনেকে উল্লেখ করছেন যে এশিয়ার সর্ববৃহৎ রাম মূর্তি হয়ে উঠতে পারত যদি সেই কিনা সম্পূর্ণভাবে নির্মাণ কাজ শেষ পর্যায়ে নিয়ে যাওয়া যেত। এটিকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইমাম উলামা পরিষদ। তারা যে বক্তব্য উপস্থাপন করেছে তাও বা কতটুকু যৌক্তিক। যেমন তাদের যে দাবিগুলো রয়েছে তার মধ্যে প্রকল্পের উদ্যোক্তা হরিদাস চন্দ্র সম্পর্কে বিভিন্ন মহলে নানান অভিযোগ, বিতর্ক ও প্রশ্ন বিদ্যমান রয়েছে। তার বিরুদ্ধে অতীতে উগ্রবাদী আচরণ, বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। 2, রংপুর বিভাগের মতো একটি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর অঞ্চলে এত বৃহৎ পরিসরে মন্দিরের বাইরে রিসোর্ট স্পট বানিয়ে সেখানে প্রকাশ্যে মূর্তি নির্মাণকে কেন্দ্র করে ভবিষ্যতে সাম্প্রদায়িক উত্তেজনা, সামাজিক অস্থিরতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিতে পারে। 3, নির্মাণাধীন ওই বৃহৎ রামমূর্তি প্রকল্পের সকল কার্যক্রম বন্ধ করে প্রকল্পটির অর্থায়নের উৎস, ব্যয়ের পরিমাণ, দেশি বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা এবং আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করতে হবে। 4 নম্বর, প্রকল্পটিকে কেন্দ্র করে দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা ও সাম্প্রদায়িকতা সম্প্রীতির জন্য কোনো ঝুঁকি রয়েছে কিনা তা বিশেষভাবে তদন্ত করতে হবে। আর 5 নম্বর হচ্ছে, ওই প্রকল্পের সঙ্গে বিদেশি কূটনৈতিক সম্পৃক্ততার অভিযোগ বা আলোচনা সত্য কিনা তা পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে যাচাই করতে হবে। খুব ভালো কথা, দাবিগুলো তারা তুলেছে। তো এই যে তারা নিজেরাই বলছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার ঝুঁকি থাকে কিনা এই রামমূর্তি নির্মাণের মাধ্যমে, কিংবা সামাজিক স্থিতিশীলতা রক্ষা করা যায় কিনা, তারা তো আগে থেকেই এইগুলো নষ্ট করে দিচ্ছেন কাল্পনিক সব চিন্তাভাবনার মধ্য দিয়ে। এবং এদেশে যারা মসজিদ মাদ্রাসা নির্মাণের সঙ্গে যুক্ত থাকেন, আমি সবার কথা বলছি না, তাদের মধ্যেও তো নিশ্চয় সবাই বিতর্কের ঊর্ধ্বে নন। যারা মসজিদ মাদ্রাসা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত, এগুলো তৈরি করছেন, তাদের অনেকেরই চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমাদের অনেকেরই প্রশ্ন রয়েছে। তারা যে দান করেন
বিভিন্ন মসজিদ মাদ্রাসায় সেই দানকৃত অর্থ বা কতটুকু বৈধ, কতটুকু পবিত্র, তাদের চরিত্র বা কতটা ফুলের মতো পবিত্র, তা নিয়েও তো অনেক ধরনের প্রশ্ন আমাদের মধ্যে রয়েছে। তো তাদের দানকৃত অর্থে যদি মসজিদ মাদ্রাসা গড়ে উঠতে পারে, তারা নিজেদের পুণ্য অর্জনের জন্য সারা জীবন পাপ কাজ করে যাওয়ার পরে শেষ বয়সে এসে পুণ্য অর্জনের জন্য যদি এই কাজগুলো করে থাকে, অথবা একদিকে অবৈধ কাজ করছে আবার সেগুলোকে বৈধ করার জন্য এক প্রকার নিজস্ব ব্যাখ্যার মধ্য দিয়ে তারা এই ধরনের ধর্মীয় কাজ করে থাকে, তাহলে তাদেরটা আমরা গ্রহণ করব কেন? সেইগুলো নিয়ে প্রশ্ন তোলা হয় না কেন? সেইগুলো নিয়ে এই বাংলাদেশে যেহেতু মুসলমানদের সংখ্যা অনেক বেশি বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কেন সেই প্রশ্নগুলো ওঠানো হয় না? কেন সেই সব বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয় না? এবং বিদেশি কোনো রাষ্ট্রের অর্থ বাংলাদেশের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দান করা হয় কিনা তা নিয়েও তো প্রশ্ন রয়েছে। শুধু প্রশ্ন নয়, বিদেশি অর্থ তো বিভিন্ন মাদ্রাসায় আসছে, সেগুলো সম্পর্কে কেন দাবি করা হয় না যে খতিয়ে দেখা হোক এগুলো কোন দেশের অর্থ, কারা দিচ্ছে, এবং মাদ্রাসাগুলোর যারা শিক্ষার্থী তাদের একাংশকে জঙ্গিবাদী কার্যক্রমে জড়িয়ে ফেলা হচ্ছে কিনা, সংশ্লিষ্ট করা হচ্ছে কিনা, সেই প্রশ্নও তো আমাদের রয়েছে। তাহলে এই যে ব্যক্তিরা, এই যে ইমাম উলামা পরিষদ, তারা কেন সেই প্রশ্নগুলো এখানে নিয়ে আসছে না? আমরা তাদেরটা একেবারে উড়িয়ে দিচ্ছি না। বেশ ভালো কথা দাবি তুলছেন যে বিদেশি কোনো রাষ্ট্রের যোগসাজশ এখানে রয়েছে কিনা, বিশেষ উদ্দেশ্যে তারা এখানে অর্থায়ন করছে কিনা। যদি করতে হয় দেশপ্রেমের জায়গা থেকে এই প্রশ্নগুলো তুলতে হয়, প্রত্যেকটি ক্ষেত্রে করতে হবে, সেটি রামমূর্তি হোক অথবা মসজিদ মাদ্রাসা হোক। আমাদের মনে রাখা দরকার, দিন শেষে এই দেশ আমাদের সবার। এ কথাও তো সত্য যে এই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার একটি পরিকল্পনা বিশেষ একটি গোষ্ঠীর বা শক্তির রয়েছে, এবং ডক্টর ইউনূস সরকারের সময় থেকে তুমুল ভয় সাম্প্রদায়িক শক্তির আস্ফলন আমরা বাড়তে দেখেছি। আবার এ কথাও সত্য যে অন্যদিকে একটি বিশেষ গোষ্ঠী চায় বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্র হোক বা না হোক, সেটি প্রমাণ করতে চায়। এর কোনোটিই আমাদের জন্য মঙ্গলজনক নয়, এবং এ কথা সব শেষে উচ্চারণ করতেই হবে যে এদেশের সংখ্যালঘুরা, এদেশের হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের মানুষেরা প্রত্যেকটি রাজনৈতিক সরকারের সময় নির্যাতিত হয়েছে, সেটি কম আর বেশি এই যা। কেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ানোর একটা উর্বর ক্ষেত্র হিসেবে ধরে নেওয়া হবে সব সময়? ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।